ঢাকা ৪ আসনে মূলত আমরা দেখছি এখানে ১১৫টি মোট কেন্দ্র রয়েছে। ১15টি কেন্দ্রেই কিন্তু ইতিমধ্যেই যে ফলাফল যে গণনা সেটি শেষ হয়েছে এবং এখন কিন্তু আমরা দেখছি যে সেই ফলাফল ঘোষণা করছে এবং যেটি হচ্ছে আমরা জানি যে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় থেকেই এখানে সবগুলো কেন্দ্রের যে ১15টি কেন্দ্র রয়েছে সেই ১15টি কেন্দ্রেরই ফলাফল এখান থেকে ঘোষণা করা হচ্ছে। আরও বেশ কিছু আসন কিন্তু এখন প্রায় ১০০টির মতো আসন এখানে কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে, আর আরও কিছু আসন বাকি রয়েছে। তবে আমরা এইখানে যে দৃশ্যটি দেখেছি এখানে ফলাফল গণনাকে ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের গেটের ঠিক ওপারে আমরা দেখছি সেখানে যে বিএনপি এবং জামায়াতের যারা সমর্থকরা রয়েছেন তারা কিন্তু হই হুল্লোড় চিল্লা সেইগুলো কিন্তু করছেন এবং তারা মূলত যখন যার প্রার্থী ভোটে এগিয়ে থাকছেন তখন সেই প্রার্থীর জন্য কিন্তু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, উল্লাস করছেন। তো সেই চিত্রটি আমরা একটু আগেও দেখছিলাম এবং সেখানে যখন বিশৃঙ্খলার কোনো বা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছেন, এখান থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন। আমরা দেখছিলাম যে কারণ বাইরে এক জায়গাতেই সেখানে বিএনপি এবং জামায়াতের যে সমর্থকরা তারা সেখানে ছিলেন এবং তারা সেখানে হই হুল্লোড় করছিলেন। একটু বিষয় যদি বলে রাখি যে এখানে ঢাকা ৪ যে সংসদীয় আসনটিতে এখানে মোট কেন্দ্র আবারও বলি ১১৫টি। এখানে মোট প্রাপ্ত ভোট হচ্ছে এখানে আমরা যদি বলি যে মোট প্রাপ্ত ভোট এখানে সব মিলিয়ে আমরা একটু এই বিষয়টি এখনও নিশ্চিত হইনি, আমরা মোট প্রাপ্ত ভোটটি জানাবো। তবে আমরা যে চিত্রটি দেখেছি যে খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানেই কিন্তু এই দুই প্রার্থী লড়ছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী তিনি এখন পর্যন্ত কিছু ভোটে এগিয়ে রয়েছেন। আবার বেশ কিছু কেন্দ্র এখনও ঘোষণা বাকি রয়েছে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। জয় পরাজয় কার দিকে পাল্লা ভারী হয় সেটি তখন বোঝা যাবে। তবে আমরা একটু যাওয়ার চেষ্টা করব যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে, যে কেন্দ্র থেকে আমরা একটু সেখানে যাওয়ার চেষ্টা করব যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা একটু যাব ভাই। আপনার কাছে একটু প্রথমে ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনি তো এখানে কি দায়িত্বে ছিলেন? আমি রিটার্নিং অফিসারের প্রতিনিধি হিসেবে এখানে আছি। আচ্ছা, আপনি ঢাকা ৪ আসনে কি ধরনের অবস্থা দেখেছেন, কি ধরনের সুষ্ঠু পরিবেশ ছিল সেটা নিয়ে যদি বলেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছে, এখানে কোনো বড় ধরনের কোনো অরাজকতা হয়নি এবং প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইলেকশন হয়েছে। তো আমার মতামত হচ্ছে সুন্দর পরিবেশে ইলেকশন পরিচালিত হয়েছে। আপনি রিটার্নিং অফিসারের প্রতিনিধি বলছিলেন। আমরা একটু আগে এখানে যাওয়ার চেষ্টা করছিলাম যখন ফলাফল ঘোষণা চলছিল, আমাদেরকে তখন একেবারেই বাধা দেওয়া হয়েছে পুলিশের ভাইদের পক্ষ থেকে, সব জায়গা থেকে, কিন্তু আমরা কোনো গ্রাউন্ড খুঁজে পাইনি। আমাদেরকে কোনো কিছু বলা হয়নি যে কেন আপনি যেতে পারবেন না। সাংবাদিকরা তো আমরা সারাদিন আজকে নিউজ কভার করেছি, আমাদেরকে যেতে দিচ্ছিল না। মানে সেটার কারণটা কি? ভিতরে যেহেতু ভোট ফলাফল ঘোষণা করা হচ্ছে, ওইখানে আপাতত কোনো সাংবাদিক নেই। তো সাংবাদিকদের জন্য আমরা কোনো ভিতরে স্পেস নাই বা বসার কোনো ব্যবস্থা করি নেই। আমরা ওই ফল ঘোষণা হচ্ছে মাইকের মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ। তিনি বলছিলেন যে যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে সাংবাদিকদের বসবার জায়গা রাখা হয়নি বলেই সেখানে আমাদেরকে যেতে দিচ্ছিল না, সেটি তিনি যাচ্ছেন। আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব, একটু খুলে দেবেন। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। যে রিটার্নিং অফিসারের যিনি প্রতিনিধি তিনি আমাদেরকে যেতে বলেছেন।
এই যে রিটার্নিং অফিসারের যিনি প্রতিনিধি তিনি আমাদেরকে তো বললেন যেতে আমরা যেতে পারবো। আমরা দেখছি যে যেখান থেকে ফলাফল আসলে ঘোষণা করা হচ্ছে ঢাকা 4-এর, আমরা এই মুহূর্তে দেখছি যে একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ঢাকা 4 সংসদীয় আসনে, এখানে ধানের শীষ এবং দাড়িপাল্লা প্রতীকের মধ্যে। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে দাড়িপাল্লা প্রতীক কিছু ভোটে এগিয়ে রয়েছেন। আমরা ভিতরে যেতে চাচ্ছি যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে কেন্দ্রে, সেখানে কোনোভাবেই আমাদেরকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। আমরা এর আগে সদুত্তর জানতে চেয়েছি কেন ভিতরে যেতে দেওয়া হবে না, কিন্তু তারা আমাদেরকে বলেছেন যে তারা আসলে কোনো সদুত্তর দিতে পারেন না, কোন গ্রাউন্ডে আমাদেরকে ভিতরে যেতে দিবেন না যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে তারা কিন্তু আমাদেরকে সেটি জানাচ্ছেন না। কিন্তু আমরা একটু আগেও যিনি রিটার্নিং অফিসারের এখানকার প্রতিনিধি হিসেবে যিনি আছেন তিনি আমাদেরকে একটু আগে আবার যাওয়ার জন্য বললেন, কিন্তু এখন আবার পুলিশ আবারও আমাদেরকে এখানে আটকে দিয়েছেন। আমরা ঠিক বুঝতে পারছি না আমাদেরকে ঠিক কেন আসলে ভিতরে যেতে দিচ্ছে না। আমরা আপনাদের কে আছেন? আমরা ভাই ভেতরে যাব ভাই, ভাই কে কে ভাই আমরা ভেতরে যাব ভাই, মানে আমাদেরকে কেন ভেতরে যেতে দিবেন না কেন? আমি তো আপনাকে ওটা বলছি যে এখানে আমাদের কোনো কিছু করার নেই, উপর থেকে অনুমতি নেই। উপর থেকে অনুমতি কেন নেই? রিটার্নিং অফিসার বললে আমরা যেতে দেবো, আমাদের তো সেখানে কিছু করার না। পুলিশ প্রশাসন আছে, ওনাদের সাথে। আমি রিটার্নিং অফিসারের সহকারী হিসেবে আছি। রিটার্নিং অফিসারের সহকারী, কিন্তু মানে এখানে যেতে আমি এক্সাক্ট কোনো কারণ আপনাকে বলতে পারবো না। আমাদেরকে কেন্দ্রের ভেতরে কেন যেতে দিবেন না সেটার ব্যাপারে কোনো এখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা আমাদেরকে কোনোভাবেই তারা কোনো কিছু আমাদেরকে স্পষ্ট করছে না যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এই কেন্দ্রের বাইরে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি সেখানে আছে। আমরা জানি যে সেখানে জামায়াত এবং যারা বিএনপি সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ঠিক কেন্দ্রের বাইরে রয়েছেন, সেখানেও একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে। এবং যখন যেই প্রার্থীর এগিয়ে যাচ্ছেন তখন কিন্তু সেখানে উল্লাস হচ্ছে। এবং আমরা একটু আগে দেখেছি যে সেখানে জামাত এবং বিএনপি সমর্থকদের মাঝে সম্ভাব্য কোনো সহিংসতার ঘটনাকে যেন না ঘটে সেজন্য সেখানে কিন্তু দেখেছি যে তাদেরকে ধাওয়া দিয়েছে পুলিশ এবং সেখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খল আর ঘটনা না ঘটে। কিন্তু আমরা বারবার যাওয়ার চেষ্টা করতেছি, এখানে আমাদেরকে কোনোভাবেই যেতে দিচ্ছে না। আমরা আবারও একটু যাওয়ার চেষ্টা করব, আমরা একটু দেখি কেন ভাই। আমরা তো এখানে তো ভাই আপনি আমাদেরকে একটু আগে যেতে বললেন তো। আচ্ছা আপনি একটু আগে আমাকে বলছিলেন যে ভেতরে সাংবাদিকদের বসবার জায়গা রাখা হয়নি, এই কারণে যেতে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আপনি ঢুকতে পারবেন। তা অনুমতিটা তো আমরা নিতে চাচ্ছি, আমরা তো এখানে ঘন্টাখানিক অপেক্ষা করছি কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না। আমরা ওনার কাছে প্রতিনিধি পাঠিয়েছি কিন্তু কেন যেতে দিচ্ছে না আমি জানাইতেছি, আমি একটু কথা বলি জানাচ্ছি। হাত পাখা 78 ভোট। আমরা দেখছি যে আমরা এর আগেও রিটার্নিং যিনি কর্মকর্তা রয়েছেন তার কাছে আমরা এর আগেও আমরা আমাদের বার্তা পাঠিয়েছি যে আমরা আসলে যেখান থেকে ভোট গণনা হচ্ছে সেখানে আমরা যেতে চাই, কিন্তু আমাদেরকে বারবার বলা হয়েছে যে কোনো অনুমতি নেই। কিন্তু কী কারণে অনুমতি নেই সে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করা হয়নি। এখন রিটার্নিং কর্মকর্তার যিনি প্রতিনিধি তিনিও তাকে আমরা আবার বললাম, তিনি আবার রিটার্নিং অফিসারের কাছে গিয়েছেন এবং আমরা জানি না আমরা ভেতরের প্রবেশের অনুমতি পাবো কিনা। কিন্তু আমরা যে চিত্রটি আসলে এই আসনে দেখছি ঢাকা 4 যে সংসদীয় আসন রয়েছে, আমরা এই ঢাকা 4 সংসদীয় আসন নিয়ে একটু বলতে চাই যে এখানে জামায়াত এবং বিএনপির মিলিয়ে মোট কিন্তু এখানে যেসব প্রার্থী রয়েছেন আমরা দেখেছি নির্বাচনী প্রচারণার যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে শুরু করে একদম আমরা শেষ দিন পর্যন্ত আমরা এখানে 2 জন প্রার্থীকেই সবচেয়ে বেশি প্রচারণা চালাতে দেখেছি। একজন জামায়াতের যিনি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং আরেকজন বিএনপির যিনি সমর্থিত প্রার্থী রবিন, তিনি কিন্তু আমরা দেখেছি যে একদম
পুরো নির্বাচনের সময়টাতে তারা কিন্তু তাদের প্রচারণা এখানে চালিয়েছেন। আমি একটু বলে রাখি যে ঢাকা 4 আসনটি ঢাকা জেলা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 47, 51, 52, 53, 54, 58, 59, 60 এবং 61 নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের যে শ্যামপুর থানা এবং কদমতলী থানা রয়েছে, এই দুইটি থানা নিয়ে মূলত গঠিত হয়েছে। এবং এখানে ভোটারের সংখ্যা যদি আমরা বলি যে ভোটারের সংখ্যা এখানে 3 লাখ 3.5 লাখের উপরে আসলে এখানে ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 18, আমরা দেখছি পুরুষ ভোটার এখানে 1,83,000 রয়েছে এবং নারী ভোটার 1,76,000 এখানে রয়েছে। এছাড়া আমরা যদি এই আসনটি সম্পর্কে আরেকটু বলি যে এটি আসলে মূলত ঢাকা 4 আসন এবং এখানে কিন্তু নানা রকম সমস্যা সংকট রয়েছে। আমরা যখন দেখেছি যে এই আসনে যখন প্রচারণা চলছিল এবং এই আসনের যেসব সংকট রয়েছে, এই আসনে যেসব সংকট রয়েছে, বিশেষ করে এই আসনে যে সংকটটি রয়েছে সেটার বিষয়ে যদি একটু বলি, এই যে এখানে মূলত গ্যাসের একটা প্রকট সংকট রয়েছে। এছাড়া এখানে ড্রেনেজ সিস্টেম, এই আসনের যে ড্রেনেজ ব্যবস্থা সেটিতে আসলে অত্যন্ত ত্রুটিপূর্ণ। কোনো বৃষ্টি হলেই, বৃষ্টির সময় হালকা বৃষ্টি হলে এখানকার অনেক রাস্তাঘাট কিন্তু তলিয়ে যায়, এতে করে মানুষের একটা ব্যাপক ভোগান্তি হয় চলাচল করতে গিয়ে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে এটি পুরান ঢাকার ভেতরেও একটি অংশ পড়েছে, যেখানে আসলে অপরিকল্পিত নগরায়নের কারণে এখানকার মানুষের যে স্বাভাবিক জীবনযাপন, এবং আমরা দেখছি যে দিনকে দিন ঢাকায় যেভাবে জনসংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু এই অপরিকল্পিত নগরায়নের কারণে এই এলাকার এখানে যারা বসবাস করেন তাদের জীবন কিন্তু একটু কঠিন হয়। এবং আরেকটি বিষয় যদি বলি যে এখানে শিক্ষা ব্যবস্থার একটি ব্যাপার রয়েছে, এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এছাড়া এখানে সরকারি ভালো কোনো চিকিৎসা সেবার যে কেন্দ্র হসপিটাল সেটি নেই। এ ধরনের নানা রকম সংকট কিন্তু এই আসনটিতে রয়েছে। আমরা দেখেছি যে যখন প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়েছেন তখন কিন্তু তারা এই ধরনের প্রতিশ্রুতিগুলি দিয়েছেন যে যিনি বিজয়ী হবেন তিনি এখানে এই সংকটগুলো দূর করতে ভূমিকা রাখবেন। এবং এই ধরনের নানা রকম প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকে শেষ পর্যন্ত চলেছে। তবে গত দিন যে ভোট গ্রহণ হয়েছে, এই ভোট গ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বিষয় দেখেছি, এখানকার যারা ভোটার রয়েছেন তা বিশেষ করে তরুণ ভোটারদের ভিতরে আমরা একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার একটা ব্যাপার দেখেছি। বিশেষ করে তারা যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে বেশি ভূমিকা রেখেছে, জেনারেশন জেড যারা রয়েছে, জুলাই গণ অভ্যুত্থান 5 আগস্টে তাদের যে ভূমিকা ছিল, এর মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক পরিবেশ যে ফিরিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তরুণরা আসলে বেশি উচ্ছ্বসিত এবং তারা কোনো প্রতীক বা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার চেয়ে তাদের ভিতরে আমরা দেখেছি অনেক বেশি গুরুত্ব পেয়েছে গণভোটটিকে নিয়ে, তাদের আসলে বেশি উৎসাহ ছিল। এবং একই সঙ্গে আমি তরুণ ভোটারদের কথা বললাম, আমরা দেখেছি যে যারা মধ্যবয়সী কিংবা বৃদ্ধ সব বয়সী মানুষ কিন্তু আসলে এই জাতীয় সংসদ নির্বাচনের যে ঢাকা 4 আসনের যে ঢাকা 4 আসনের যে নির্বাচনী প্রচার সেখানে কিন্তু আমরা দেখেছি যে সব বয়সী ভোটাররাই মূলত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিয়েছে। কারণ আমরা দেখেছি যে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময়ের যে আক্ষেপ সেটি ঘোচানোর এই একটি মোক্ষম সুযোগ ছিল হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবং সেই আক্ষেপ এই ঢাকা 17 এই ঢাকা 4 আসনের যারা ভোটার তারাও ঘুচিয়েছেন। এবং আরেকটি বিষয় আমি শেষ মুহূর্তে আরেকবার বলতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি এখানে যে ঢাকা 4 আসনে যে আমরা জানি যে এখানে যে 115টি আসন রয়েছে, এই কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোর ফলাফল কিন্তু এখানে ঘোষণা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে 100টির মতো কেন্দ্র কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। এবং এই 100টির মতো কেন্দ্রে আমরা দেখছি যে খুবই হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে জামাত এবং বিএনপির যিনি প্রার্থী তিনি। তবে আমরা
আমরা যে চিত্রটি দেখছি যে মাত্র কয়েক হাজার ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে এখানে জামায়াতের যিনি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন, এবং এটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে এই কেন্দ্রের বাইরে বিএনপি এবং জামায়াতের যারা সমর্থকরা রয়েছেন তাদের ভেতরে একটি উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি। তো আমরা এই কেন্দ্রের ভেতরে আসলে প্রবেশের চেষ্টা করতে চেয়েছিলাম যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে, কিন্তু আমাদেরকে কোনোভাবেই, আমরা একাধিকবার চেষ্টা করেছি ঠিক কী কারণে আমাদেরকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, আমরা আসলে সেই বিষয়টি কারো কাছে আমরা সদুত্তর পাইনি। আমরা বারবার যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার কাছে প্রতিনিধি পাঠিয়েছি আমরা ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তিনি আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিবেন না বলেই তার প্রতিনিধিরা জানিয়েছেন, কিন্তু কী কারণে প্রবেশ করতে দেবেন না সেটি আমাদেরকে কোনোভাবে স্পষ্ট করা হচ্ছে না। তো সব মিলিয়ে আমরা দেখছি যে এই ঢাকার 4 আসনটিকে নিয়ে আসলে একটি ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং একই সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখানে দেখছি, কারণ এখনও কিছু সংখ্যক আসন গণনার ফলাফল প্রকাশ আসলে বাকি আছে। সব মিলিয়ে আসলে কোন দিকে পাল্লা ভারী হয় সেটিও কিন্তু এখন দেখার বিষয়। তো আমরা এই ছিল ঢাকা 4 আসনের অবস্থা। আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া যেতেছি, সেখানে আমাদের সহকর্মী আছেন সঞ্জয়। আপনি একটু জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার সবকটি আসনের আসলে কি চিত্র রয়েছে এই মুহূর্তে?